শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘদিন শ্রেণীকক্ষে পাঠদান থেকে আমরাও বিরত আছি বৈশ্বিক অসুবিধার কারণে। তোমরাও শ্রেণীকক্ষে আসতে পারছো না, তারপরও আমাদের লেখাপড়া চালিয়ে যেতে হবে, থাকতে হবে সুস্থ, স্বাস্থ্যবিধি মেনে। আমরা প্রায় 2 মাস 2.5 মাস পরে আবার তোমাদের মুখোমুখি হচ্ছি আমি। তো আজকে তোমাদের দ্বিতীয় পত্রের সম্রাট শাহজাহান সম্পর্কে আমি আলোকপাত করব। তো আমরা কথা না বলে তোমরা ভালো থেকো, ভালোভাবে আমার এই ক্লাসটা পর্যবেক্ষণ করো। আমি এখন মূল পাঠে চলে যাই। আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা একটা ছবি দেখি। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। তোমরা জানো যে এটি কিসের ছবি? হ্যাঁ, এটি তাজমহলের ছবি। সম্রাট শাহজাহান তার প্রিয়তমা পত্নী মমতাজ মহলের উদ্দেশ্যে এই তাজমহল নির্মাণ করেছেন, যেটি মধ্যযুগের সপ্তাশ্চর্যের একটি হিসেবে বিবেচিত হয়েছিল। তো তোমরা কি বুঝতে পারছো যে তাজমহল দেখে যে আমরা কে এটা করেছিলেন বললাম? সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান সম্বন্ধে আজকে জানবো। তার জন্ম, তার সময়ে যেটি একটি দুঃখজনক অধ্যায় যে তার সন্তানদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, ক্ষমতার লড়াই, সেটি এবং তার কিছু স্থাপত্য নিদর্শনের ধারণা আমরা নেব। তো আজকে আমরা তাহলে আলোচনা করছি সম্রাট শাহজাহান সম্বন্ধে। সম্রাট শাহজাহান তিনি 1627 থেকে 1657 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। এই মোগল সম্রাট জন্মগ্রহণ করেছিলেন 1592 খ্রিস্টাব্দে। তার মাতা জগৎ গোসাইন। তার নানা ছিলেন মারওয়ারের রানা উদয় সিংহ। তোমরা জানো যে সম্রাট আকবর রাজপুত নীতি গ্রহণ করেছিলেন, যার একটি অন্যতম দিক ছিল বৈবাহিক বন্ধনে আবদ্ধর মাধ্যমে তিনি কিছু বিরোধী রাজপুতদের দলে নিয়েছিলেন। সেই হিসেবে তিনি নিজে যেমন বিয়ে করেছিলেন রাজপুত রমণী, তেমন তার ছেলে সেলিমের বিয়েও দিয়েছিলেন রাজপুত রমণীর সাথে। তো সেই জগৎ গোসাইন সেলিমের স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন শাহজাহান। তিনি 1612 খ্রিস্টাব্দে আসফ খানের কন্যা আরজুমান বানু বেগম, যার পরবর্তী নাম দিয়েছিলেন তিনি মমতাজ মহল, সেই মমতাজের পূর্ব নাম ছিল আঞ্জুমান বানু। তিনি 1622 সালে পিতার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন এবং 1625 খ্রিস্টাব্দে সেটি আবার মীমাংসা হয়েছিল এবং তিনি ক্ষমতায় বসার সুযোগ পেয়েছিলেন 1627 খ্রিস্টাব্দে। তো বলে রাখা প্রয়োজন যে আমরা মোগল সম্রাটদের ইতিহাস পড়তে গেলেই দেখব যে সেই সেলিম থেকে শুরু করে আমরা প্রত্যেক মোগল সম্রাট পরবর্তীতে তারা পিতার রাজত্বকালেই ক্ষমতা দখলের জন্য বিদ্রোহ করেছেন। তো এটা আস্তে আস্তে কিন্তু আমরা আজকের যে পাঠে যাব যে সম্রাট শাহজাহানের সময় এমনভাবে এটা আলোড়ন সৃষ্টি করলো যে এটা ইতিহাসের একটা অধ্যায়ে পরিণত হলো। তো আজকের পাঠকে আমি দুটি অংশে বিভক্ত করে দেখাই। একটা হলো সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে যে উত্তরাধিকার দ্বন্দ্ব সেটি, এবং তারই রিলেটেড উত্তরাধিকার দ্বন্দ্বে আওরঙ্গজেবের সাফল্যের কারণ। এই দুটি আমরা আলোচনা করার পর আমরা স্থাপত্য নিদর্শন নিয়েও একটু কথা বলবো। শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পাঠটি তোমরা যদি মনোযোগ সহকারে ধৈর্য ধারণ করে দেখো, তাহলে তোমাদের জন্য আমি বলবো যে তোমরা যা জানতে পারবে মোগল বাদশাহ শাহজাহানের পুত্রবিরোধ সম্পর্কে জানতে পারবে, সম্রাট শাহজাহানের পুত্রদের যোগ্যতা সম্পর্কেও তোমরা জানতে পারবে, ভ্রাতৃদ্বন্দ্বে আওরঙ্গজেবের বিজয়ের কারণসমূহ বিশ্লেষণ করতে পারবে, এবং সম্রাট শাহজাহান শেষ পর্যন্ত যে ছেলের হাতে বন্দী হয়ে কারাবরণ করে শেষ জীবন কিভাবে কাটিয়েছিলেন সেটি সম্বন্ধেও তোমরা বলতে পারবে। সম্রাট শাহজাহানের যে পুত্রবিরোধ সেটাতে আমরা চলে যাচ্ছি। পুত্রবিরোধ বা উত্তরাধিকার দ্বন্দ্ব এটি শুরু হয়েছিল 1657 খ্রিস্টাব্দে। অর্থাৎ 1657 খ্রিস্টাব্দে যখন সম্রাট শাহজাহান অসুস্থ হয়ে পড়লেন এবং
তার 3 ছেলের নিকট গুজরাট, বাংলা এবং দাক্ষিণাত্যে পিতার অসুস্থতার সংবাদ গিয়েছে, কিন্তু তিনি কি পর্যায়ে কখন থাকছেন এ ধরনের তারা সংবাদ খুব একটা পাচ্ছে না। এই মুহূর্তে দেখা গেল যে সিংহাসনের অধিকার নিয়ে তার 4 ছেলের মধ্যে আত্মঘাতী যুদ্ধ শুরু হয়েছিল। আমরা যদি তার 4 ছেলের নাম পর্যায়ক্রমে দেখি তাহলে দেখব বড় ছেলে দারা শিকো, দ্বিতীয় ছেলে শাহ সুজা, তৃতীয় আওরঙ্গজেব এবং ছোট ছেলে ছিল মুরাদ বক্স। আমরা সম্রাট শাহজাহানের ছেলেদের সম্বন্ধে একটু আলাদাভাবেই যদি বলতে চাই তাহলে বলা যায় যে দারা শিকো ছিলেন পাঞ্জাবের শাসনকর্তা। তিনি অধিকাংশ সময় রাজধানী আগ্রাতে অবস্থান করতেন, বাবার কাছে থাকতেন। তিনি ছিলেন উদার এবং সব ধর্মের স্বাদ আস্বাদনকারী। আমরা বলতে পারি যে তার প্রপিতামহ অর্থাৎ সম্রাট আকবরের সাথে তার অনেকটা এই দিক থেকে মিল ছিল। আর এই কারণে আবার ধর্মভীরু মুসলমানদের তিনি অপছন্দের কারণ হয়ে গিয়েছিলেন। তিনি ছিলেন একটু রুক্ষ মেজাজের, স্বভাবটাও ছিল উগ্র, যার দরুন তার যে বয়স্ক সভাসদবর্গ ছিলেন, অমাত্যবর্গ যাদের আমরা বলি, তাকে তারা অনেকটা অপছন্দ করতেন। আমরা তার দ্বিতীয় ছেলে সম্বন্ধে একটু জানি। তার দ্বিতীয় ছেলে হলো শাহ সুজা। তিনি বাংলার শাসক ছিলেন। আমরা যদি তার অন্যান্য বৈশিষ্ট্য দেখি যে তাহলে দেখতে পাবো যে তিনিও যদিও দারা শিকোর চেয়ে যোগ্য ছিলেন, কিন্তু তিনি ছিলেন ইন্দ্রিয় পরায়ণ, বিলাসী। তিনি মদ্যপায়ী ছিলেন এবং হেরেম অর্থাৎ রাজ পরিবারের রমণীদের যে বসবাসের জায়গা অন্দরমহল, তিনি সেখানে অনেকটা সময় কাটাতেন এবং এই সব কারণে তিনি সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারতেন না। তিনি ধর্মকর্মে অতটা পারদর্শী না হলেও আমরা জানতে পারি যে শিয়া ধর্মাবলম্বীদের তিনি অনেকটা পৃষ্ঠপোষকতা করতেন। তৃতীয় ছেলে হিসেবে আমরা দেখতে পাই আওরঙ্গজেব, যিনি তার সন্তানদের মধ্যে যোগ্য বলে বিবেচিত। তার এলাকা ছিল দাক্ষিণাত্য। আমরা জানি যে দাক্ষিণাত্য এমন একটা জটিল পরিস্থিতি সেখানে যে যিনি সম্রাটের যোগ্য সন্তান হিসেবে বিবেচিত হন তাকেই কিন্তু দাক্ষিণাত্যের দায়িত্ব দেওয়া হয়। এবং আমরা শাহজাহানের সময় দেখি যে তার তৃতীয় ছেলে আওরঙ্গজেব তিনি দাক্ষিণাত্যের দায়িত্বে ছিলেন এবং 4 ভাইয়ের মধ্যে তার ব্যক্তিত্ব এবং প্রতিভা সবার ঊর্ধ্বে ছিল। তিনি ইসলাম ধর্মতত্ত্ব নিয়ে অনেক গবেষণা করেছেন, বইও লিখেছেন এবং তিনি রাজনীতিতেও ছিলেন খুবই পাকাপোক্ত। আর ইসলামী বিধিবিধান পুঙ্খানুপুঙ্খ রূপে তিনি মেনে চলতেন, যার দরুন জনসমর্থন অর্থাৎ মুসলমানদের যে একটা সমর্থন সেইটা আওরঙ্গজেবের প্রতি ছিল। আমরা তার ছোট ছেলে মুরাদ বক্স, যিনি গুজরাটের শাসক ছিলেন, তিনি ছিলেন সাহসী, রণনিপুণ যোদ্ধা, তবে তিনি উদার এবং সরল মনা ছিলেন। আর একইভাবে আমরা দেখতে পাই যে শাহ সুজার মতো তিনিও ভোগবিলাসে ব্যস্ত, তারপরে দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিবিদ তিনি ছিলেন না। এবং এটি আমরা বলতে পারি মুরাদ সম্বন্ধে যে মুরাদ নিয়ত চিন্তা করতেন কি করে জীবনকে উপভোগ করা যাবে, টেবিলের আড্ডা জমানো যাবে কিভাবে, এবং যুদ্ধে বীরত্ব প্রদর্শন করাও তার একটি নেশার মধ্যে ছিল। তো এই যে 4 জন সন্তান সম্রাট শাহজাহানের, এদের অবস্থান, এদের বৈশিষ্ট্য, এগুলা দেখেই আমরা বুঝতে পারছি যে আসলে 4 ভাইয়ের মধ্যে যে একটা অমিল বিভিন্ন দিক থেকে, তো সেই জিনিসগুলো দেখা যায় যে শাহজাহানের পরে ক্ষমতায় কে বসবে এই জন্য এক ভাই আর এক ভাইকে মেনে নিতে পারছিল না, যার দরুন প্রত্যেকের মনের মধ্যে একটা আশা এবং এ ধরনের একটা ইচ্ছা জন্মেছিল যে ক্ষমতা দখল করতে হবে। তো আমরা কারণগুলো একটু জেনে নেই যে কি কারণে 4 ভাই পরস্পরের মুখোমুখি হলো। তো আমরা প্রথমেই যে 4 ভাইয়ের বৈশিষ্ট্য দেখলাম সেটাকে একটি কারণ হিসেবে আমরা বলতে পারি যে তাদের যে চারিত্রিক গুণাবলীর যে পার্থক্য। একদিকে আমরা দেখছি যে আওরঙ্গজেব তিনি ভালো গুণের অধিকারী, অথচ আমরা অন্য 3 ভাইকে দেখছি যে তাদের স্বভাবে রুক্ষতা, তাদের বিলাসিতা, তাদের ইন্দ্রিয়পরায়ণতা, এই সব কারণগুলো দেখা যায় যে ভাইদের মধ্যে এভাবে উত্তরাধিকার দ্বন্দ্বে আসতে সাহায্য করলো।
আরেকটি কারণ আমরা বলতে পারি সুষ্ঠু উত্তরাধিকার নীতির অভাব, যে একজন শাসকের উপরে কে ক্ষমতায় বসবেন, বড় ছেলে নাকি ছোট ছেলে নাকি তার ভাই, তো সুনির্দিষ্ট কোনো নিয়ম মোগল আমলের শাসন ব্যবস্থা আমরা দেখতে পাই না। যার দরুন আমরা দেখতে পাই যে এই উত্তরাধিকার নীতিটা সুষ্ঠু না হওয়ার কারণে ভাইদের মধ্যে লড়াই হয়েছে। আমরা বলতে পারি পুত্রদের প্রতি সম্রাটের বৈষম্যমূলক আচরণ। সম্রাট জানেন যে তার ছেলে আওরঙ্গজেব 4 জনের মধ্যে শ্রেষ্ঠ, কিন্তু তিনি সব সময় দারাশিকোর প্রতি স্নেহ প্রদর্শন করতেন বেশি, এবং তার কথায় অনেকটা প্রভাবিতও হতেন, এটা বলা যেতে পারে। এবং সেই সুবাদেই দারাশিকো ক্ষমতা কুক্ষিগত করার জন্য অপপ্রয়াস চালিয়েছে, বাবাকে সে ব্যবহার করেছে। এবং এই সব কারণগুলোর পরিপ্রেক্ষিতেই দেখা যায় যে 4 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব এবং পরবর্তীতে দ্বন্দ্ব থেকে সংঘর্ষের রূপ নেই। তো আমরা যদি যুদ্ধের গতি প্রকৃতির দিকে যাই তাহলে আমরা দেখব যে যখন 4 ভাই বুঝতে পারলো যে বাবা অসুস্থ, তখন বিশেষ করে রাজধানীর বাইরে থাকা 3 ভাই তারা পরস্পরের সাথে আলাপ আলোচনা করেছে, এবং আলোচনা করার পরে আমরা প্রথমেই দেখতে পাই যে সময় না দিয়েই খুব একটা বাংলার শাসক শাহ সুজা তিনি রাজধানী রাজমহল থেকে বেরিয়ে মানে স্বাধীনতা ঘোষণা করলেন, নিজেকে স্বাধীন শাসক হিসেবে ঘোষণা করলেন, এবং তিনি দিল্লির দিকে অগ্রসর হলেন। এবং আমরা দেখতে পাই তিনি দিল্লির অদূরে সেখানে বাহাদুরগড় নামক একটি জায়গায় যখন উপনীত হলেন, তখন দারাশিকো তার ছেলে, বড় ছেলে সুলাইমান শিকোকে শাহ সুজার গতিরোধ করার জন্য পাঠালেন। এবং দেখা গেল যে বাহাদুরগড়ের যুদ্ধ হলো, এবং সেই যুদ্ধে বাংলার শাসক সুবাদার শাহ সুজা পরাজিত হয়ে বাংলায় ফিরে গেলেন। এই যে শাহ সুজার পরাজয়, এটা দেখা গেল যে সম্রাট শাহজাহানের অন্য 2 ছেলে অর্থাৎ আওরঙ্গজেব এবং মুরাদ, এই 2 ভাইয়ের মধ্যে একটা সন্ধি করার ব্যাপারে সহযোগিতা বা একটা আমরা বলবো যে শিক্ষা দিল। তাই দেখা যায় যে আওরঙ্গজেব এবং মুরাদ তারা 2 ভাই মিলে একটা জোট গঠন করেছে, এবং তাদের সম্মিলিত বাহিনী নিয়েই তারা এবার দিল্লির দিকে অগ্রসর হলো, এবং এই সম্মিলিত বাহিনী ধর্মাট নামক স্থানে রাজকীয় বাহিনীর মোকাবেলা করলো। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে সম্রাট শাহজাহানের 2 জন নামকরা সেনাপতি ছিলেন যশবন্ত সিং এবং কাসিম খান। এই কাসিম খান বাংলা থেকে পর্তুগিজদের তাড়ানোর ব্যাপারে যথেষ্ট ভূমিকা রেখেছিলেন। তো এরকম 2 জন দক্ষ সেনাপতির নেতৃত্ব দেওয়ার পরেও দেখা গেছে যে ধর্মাটের যুদ্ধে দারাশিকোর বাহিনী তথা সম্রাট শাহজাহানের বাহিনী এই যৌথ বাহিনীর নিকট তথা আওরঙ্গজেব এবং মুরাদের বাহিনীর নিকট পরাজয় বরণ করে। আমরা এরপরে আরেকটি যুদ্ধের কথা বলবো, যেটিকে আমরা বলতে পারি যে ভাগ্য নির্ধারণকারী যুদ্ধ। আমরা বলতে হয় যে ধর্মাটের যুদ্ধও কিন্তু এই 1658 খ্রিস্টাব্দের শুরুর দিকে হয়েছে, আর সামগড়ের যুদ্ধটি হলো 1658 খ্রিস্টাব্দের মে মাসে। তো এই সামগড়ের যুদ্ধে দারাশিকো তার সর্বশক্তি নিয়োগ করেছিলেন, এবং এখানেও আমরা দেখতে পাই যে শেষ পর্যন্ত দারাশিকো যুদ্ধে পরাজিত হলেন এবং আওরঙ্গজেব জয়যুক্ত হলেন, অর্থাৎ আওরঙ্গজেব তথা আওরঙ্গজেবের যৌথ বাহিনী আওরঙ্গজেব এবং মুরাদের। যখন দারাশিকো পরাজিত হলেন তখন বুঝলেন যে তার আর রাজধানী আগ্রাতে গিয়ে হয়তো রক্ষা হবে না, এই জন্য তিনি রাজধানী আগ্রায় যাওয়ার পর তড়িঘড়ি করে বেশ কিছু অর্থ সম্পদ সাথে নিয়ে আগ্রা থেকে নিয়ে দিল্লির দিকে চলে গেলেন। এভাবে আমরা দেখতে পাই যে এই সামগড়ের ভাগ্য নির্ধারণকারী যুদ্ধে যৌথ বাহিনী জয়যুক্ত হওয়ার পর তারা এখান থেকে আগ্রায় অর্থাৎ রাজধানী শহরে প্রবেশ করেছে, এবং রাজধানী শহরে প্রবেশ করার পর সেখানে তো আমি আগেই বললাম যে দারাশিকো এখান থেকে চলে গেছেন। সম্রাট শাহজাহান ছিলেন, সম্রাট শাহজাহানকে আওরঙ্গজেব কারাবন্দি করে নজরবন্দি করে তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, এবং সম্রাট শাহজাহান এই কারাগারে দীর্ঘ 8 বছর কারাবাস করার পর মৃত্যুমুখে পতিত হয়েছিলেন, এবং তার সাথে কারাগারে ছিলেন তার বড় মেয়ে জাহানারাও। তো আমরা এই যে ভ্রাতৃদ্বন্দ্বের মধ্যে আওরঙ্গজেবের যে জয়লাভ, সেই জয়লাভের পিছনে আমরা কিছু কারণ দেখতে পাই, যে কারণগুলো আমাদের একে একে আমরা বলবো। তো এখানে প্রথম যেটি দেখানো হয়েছে আমরা সেখানে দেখতে পাই যে সম্রাট শাহজাহানের সেনাপতি খলিলুল্লাহ খানের
সেনাপতি খলিলুল্লাহ খানের ভুল পরামর্শ। এটি শামগড়ের যুদ্ধের পরাজয়ের প্রধান কারণ হিসেবে অনেকেই বলে থাকেন এবং এটা অনেকাংশেই সত্য। ব্যাপারটি ছিল এরকম যে আওরঙ্গজেবের বড় ভাই দারা শিকো তিনি হাতিতে করে যুদ্ধ করছিলেন। হঠাৎ করে তার হাতি যখন আহত হয়ে যায় তখন তিনি এই খলিলুল্লাহ খানের পরামর্শে অশ্বপৃষ্ঠে আরোহণ করে তথা ঘোড়ায় চড়ে যুদ্ধ করা শুরু করলেন। কিন্তু তার বাহিনী যখন দেখলো যে হাতির খালি, হাতিতে তাদের নেতা নেই, দারা শিকো নেই, তখন তারা মনে করলো যে হয়তোবা তিনি মৃত্যুমুখে পতিত হয়েছেন কিংবা যুদ্ধক্ষেত্র ত্যাগ করেছেন। এই কারণে তারা কিন্তু যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গিয়েছিল। তবে এই ছাড়াও যে কারণগুলো ছিল তার মধ্যে আমরা বলতে পারি যে সম্রাট শাহজাহানের দুর্বলতা এবং ভ্রান্ত নীতি। আসলে তিনি যদি ওই সময়ে একটা গুরুত্বপূর্ণ বা শক্তিশালী ভূমিকা পালন করতেন, দৃঢ় ভূমিকা পালন করতে পারতেন, তাহলে তিনি কিন্তু এটা রক্ষা করতে পারতেন। কিন্তু তিনি সেটা না করে তার বড় ছেলে দারা শিকো যেভাবে তাকে পরামর্শ দিয়েছেন সেটা তিনি করতে গিয়ে ভ্রাতৃদ্বন্দ্বকে আরও বাড়িয়ে দিয়েছিলেন। আমরা বলতে পারি আওরঙ্গজেবের যোগ্যতা এবং দক্ষতা আমরা ইতিপূর্বেই বলেছি চার ভাইয়ের বৈশিষ্ট্য সম্বন্ধে, এবং সেখানে আমরা বলার চেষ্টা করেছি এবং তোমরাও জেনেছো যে আওরঙ্গজেবই ছিলেন চার ভাইয়ের মধ্যে যোগ্য এবং দক্ষ। কাজে এটি তার জয়লাভের পিছনে কাজ করেছে। আওরঙ্গজেবের সামরিক বাহিনীর শ্রেষ্ঠত্ব, তিনি দাক্ষিণাত্যে ছিলেন, দাক্ষিণাত্য সবচেয়ে গোলযোগপূর্ণ এলাকা ছিল। কাজেই তিনি তার বাহিনীকে সবসময় প্রশিক্ষণের মাধ্যমে এমনভাবে রেখেছিলেন যে তার বাহিনীকে পরাজিত করা অন্যদের পক্ষে খুবই কষ্টসাধ্য ব্যাপার ছিল, এবং সেই বাহিনী তিনি কাজে লাগাচ্ছেন এই ভ্রাতৃদ্বন্দ্বে। কাজেই সামরিক বাহিনীর শ্রেষ্ঠত্ব আওরঙ্গজেবকে বিজয় এনে দিয়েছে, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। আমরা যে জিনিসটি সবচেয়ে বড় করে বলবো যে 10-এর মুখে জয় 10-এর মুখে ক্ষয় এরকম কথা আছে। তো আওরঙ্গজেবের যে ধর্মনিষ্ঠা, তিনি ইসলাম ধর্মের যেভাবে পৃষ্ঠপোষক ছিলেন এবং নিজের জীবনে বাস্তবায়ন করেছেন, তাতে করে তখন জনগণ সম্পূর্ণভাবে আওরঙ্গজেবের পক্ষে ছিল বা তাকে সমর্থন করেছে। কাজে জনসমর্থন তার জয়লাভের পিছনে একটা বিরাট ভূমিকা পালন করেছে। তো আমরা শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ দেখলাম যে সম্রাট শাহজাহানের অসুস্থতার সুযোগে তার চার ছেলে একে অন্যের বিরুদ্ধে কিভাবে লিপ্ত হলো যুদ্ধে, এবং শেষ পর্যন্ত আওরঙ্গজেব জয়যুক্ত হলো, এবং জয়যুক্তের পিছনে যে কারণগুলো সেটাও আমরা বলেছি। তো এখন আমি যেটি তোমাদের বলবো, প্রথমে বলেছিলাম যে তার অর্থাৎ সম্রাট শাহজাহানের সময়ে যদিও আমরা বললাম যে তার ভ্রাতৃদ্বন্দ্ব তাকে অনেকটা তার সময়কালকে কলুষিত করেছে, কিন্তু যে জিনিসটি তাকে একেবারে নক্ষত্রের মতো উজ্জ্বল করে রেখেছে সেটি হলো তার সময়ে তৈরিকৃত স্থাপত্য নিদর্শন সমূহ। আমরা স্থাপত্য নিদর্শনের ব্যাপারে একটি কথা বলতে চাই আমি, যে মোগল সম্রাটরা বরাবরই স্থাপত্য শিল্পের সমজদার ছিলেন, তবে সম্রাট শাহজাহান একাই যত স্থাপত্য নিদর্শন রেখেছেন, অন্য মোগল সম্রাটদেরগুলো যদি একত্রিত করা যায় তবুও সম্রাট শাহজাহানের সমান হবে না। তো আমরা তাজমহল সম্বন্ধে প্রথমেই বলেছি যে তাজমহল যেটা তিনি তার স্ত্রীর মমতাজ মহলের স্মৃতিকে স্মরণ করেছিলেন, এবং যেটা দীর্ঘ 20,000 শ্রমিকের 22 বছরের সাধনায় তৈরি হয়েছিল সেই তাজমহল। তারপরে যেটি তার স্থাপত্য নিদর্শনের মধ্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করে বা খুবই আকর্ষণীয়, সেটি ছিল ময়ূর সিংহাসন। এটি তিনি তৈরি করেছিলেন 1634 থেকে 1642 খ্রিস্টাব্দ পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি এখানে 34 থেকে 42 প্রায় 8 বছর এইটি নির্মাণ করতে লেগেছে। এটি লম্বাই ছিল 3.25 গজ, প্রস্থে 2.50 গজ এবং উচ্চতায় 5 গজ। এর ওস্তাদ ছিলেন ওস্তাদ বেবাদল খাঁ। ওখানে আমরা দেখেছি তাজমহলের ওস্তাদ ছিলেন ওস্তাদ ঈশা খাঁ, এটা ছিলেন বেবাদল খাঁ, এবং এর নির্মাণ খরচ 8 কোটি টাকা সেই সময়ে। এবং এখানে যে আমরা যে ময়ূর সিংহাসন যেখানে তিনি বসে শাসন করতেন, এখান থেকে 3টি সিঁড়ি দিয়ে তাকে এই সিংহাসনে উঠতে হতো, এবং আমরা এই যে 2টি পিলার দেখতে পাচ্ছি এইখান থেকে উপরের দিকে এখানে লতা গুল্ম দিয়ে এমন সুন্দর করে সুশোভিত করা হয়েছিল, এবং 2টি ময়ূর, এদিকে একটি ময়ূর এদিকে একটি ময়ূর
স্থাপন করা হয়েছিল এবং মনে হচ্ছে যে ময়ূর দুটি যেন এই গাছ থেকে ফল ঠুকরে ঠুকরে খাচ্ছে, এরকম ধরনের একটা সুন্দর একটা ব্যাপার ছিল। এবং এখানে আমরা যে সিঁড়ির কথা বলছি, আমরা যে পিলারগুলোর কথা বলছি, আমরা যে ছাদে এই যে ছাদটা দেখতে পাচ্ছি, গম্বুজটা, এগুলো সবই কিন্তু সোনা দিয়ে মিনা করা ছিল, যার দরুন এটার খরচ অনেকটা এরকম বেশি পড়েছিল। তো আমরা এইরকম একটি ভারতবর্ষের মোগল সম্রাটদের কাছ থেকে সেই প্রাপ্ত ময়ূর সিংহাসন আমরা পেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য যখন 1739 সালে পারস্য তথা ইরানের সম্রাট নাদির শাহ ভারতবর্ষ আক্রমণ করলেন, তখন তিনি আক্রমণ শেষে এই ময়ূর সিংহাসনটি তার নিজের দেশে নিয়ে চলে গিয়েছিলেন। তো এটি একটি গুরুত্বপূর্ণ স্থাপনা ছিল সম্রাট শাহজাহানের। আরেকটি স্থাপনার কথা তোমাদের আমি বলি, সেটি হলো দরবারে খাস। দরবারে আম, দরবারে খাস, দুটি স্থাপনা তার ছিল। এই দরবারে খাস থেকেই তিনি পরিচালনা করতেন তার ময়ূর সিংহাসনে বসে দরবার। তো এই দরবারের খাস এত সুন্দর একটি স্থাপনা যে এর সম্বন্ধে নিচের দুটি বাক্য বলা ছিল, যদিও এটাই বাংলায় আমি লিখেছি, তবে ফার্সি ভাষায় এই ভবনের সামনে একটা শিলালিপিতে লেখা ছিল ফার্সি ভাষায়, যার বাংলা করা হয়েছে, স্বর্গ যদি ধরা মাঝে থাকে কোনোখানে, এইখানে তা এইখানে এইখানে। এইভাবে এই দরবারের খাসের বর্ণনা করা হয়েছে যে পৃথিবীতে এত সুন্দর স্থাপনা হয়তোবা দ্বিতীয়টি আর ছিল না। আর আসলে এটা সুন্দর ছিল। তো আমরা আজকে তার জন্ম থেকে শুরু করে তার পুত্রবিরোধ, সেই পুত্রবিরোধের শেষে আওরঙ্গজেবের জয়লাভের কারণসমূহ, তার নির্মিত কিছু স্থাপনা আমরা দেখলাম। এবং আজকের পাঠ সম্বন্ধে যদি বলি যে সম্রাট শাহজাহান কত খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেছিলেন, হ্যাঁ, তোমরা নিশ্চয়ই সঠিক উত্তরই দিয়েছ, 1627 খ্রিস্টাব্দে। আমরা একটি প্রশ্ন যে তার কয়জন পুত্র সন্তান ছিল? 4 জন। তারপরে তোমাদের আমি জিজ্ঞেস করতে পারি যে ভ্রাতৃদ্বন্দ্বে কে বিজয়ী হয়েছিলেন? হ্যাঁ, ঠিকই বলেছ, সম্রাট আওরঙ্গজেব। তখন তিনি সম্রাট হননি, সম্রাট আওরঙ্গজেব তার তৃতীয় ছেলে সেই জয়যুক্ত হয়েছিল। তো শাহজাহানের শাসনকালের নির্মিত কয়েকটি স্থাপনার নাম আমরা এইখানে জেনে নিই: তাজমহল, ময়ূর সিংহাসন, দরবারে আম, দরবারে খাস ইত্যাদি। তো আমাদের আজকের যে পাঠ, এই পাঠের আমরা সম্রাট শাহজাহানের সার্বিক তার শাসনামল সম্বন্ধেই কথা বলেছি। তো তোমাদের প্রশ্ন যদি কিছু থাকে আজকের পাঠ থেকে, তোমাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়, তাহলে আমার নম্বরে বা ভাইবারে আমার অ্যাড্রেসে তোমরা জানাবে, এবং তোমাদের যে 7টা 30 থেকে 9টা 30 পর্যন্ত তোমাদের জন্য খোলা থাকে, সেখানে তোমরা তোমাদের সেই উত্তরগুলো ইনশাল্লাহ পেয়ে যাবে। আজকের পাঠের যদি আমি সারাংশ করি, তাহলে বলবো যে সম্রাট শাহজাহান, যিনি জন্মগ্রহণ করে নিজ রাজ্যকে সুসংহত করেছিলেন, অভ্যন্তরীণ কিছু কোন্দল দূর করে, সেই সম্রাট শাহজাহান 4 ছেলের মধ্যে বড় ছেলের প্রতি তিনি একটু বেশি স্নেহ, অর্থাৎ এক্ষেত্রে আমরা অন্ধস্নেহ বলতে পারি, যে অন্ধস্নেহ, এবং তিনি দূরদর্শিতা দেখাতে পারেননি, অর্থাৎ দূরদর্শিতার অভাবে সম্রাট শাহজাহানকে অন্য ছেলে আওরঙ্গজেবের নিকট পরাজিত হতে হয়েছিল, এবং শেষ পর্যন্ত কারাগারে 1658 থেকে 1666 খ্রিস্টাব্দ পর্যন্ত থেকে শেষ জীবনটা তাকে কাটাতে হয়, এবং সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতেই পারছো যে এখন যে সময়টা চলছে তাতে নিজেকে খুবই নিরাপদ রাখতে হবে, নিরাপদ দূরত্বে থাকতে হবে, সামাজিক নিরাপত্তা বজায় রেখে চলতে হবে। পাশাপাশি যেহেতু আমাদের পরীক্ষা অনলাইনে হোক দিতে হবে, কিংবা না হলে আমাদের তো ফাইনাল পরীক্ষা দিতে হবে, কাজেই আমাদের ছাত্র হিসেবে তোমাদের পড়তে হবে, শিখতে হবে। কাজে বাসায় থেকে তোমরা পড়াগুলো শিখবে। আমি তোমাদের এখন বাড়ির কাজ দিয়ে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটা শেষ করব। তোমাদের বাড়ির কাজটা দেখে নাও, যে তোমাদের বাড়ির কাজ শিখবে এবং লিখবে কি, ভ্রাতৃদ্বন্দ্বের কারণ ও ফলাফল।
এবং আমরা টিকা আকারে শিখব তাজমহল এবং ময়ূর সিংহাসন। তো আজকের মতো আমি তোমাদের ক্লাস এখানেই শেষ করতে চাচ্ছি। তোমরা ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।